হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। একটু আগে দেখে নেই সাউন্ড টাউন্ড সব ঠিকঠাক আসতেছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। সবাই সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলো। তারপরে আমরা গল্প করব আর কি। আজকে তো আর আমাদের কোনো ক্লাস নেই, আজকে আমাদের শুধু ওই যে কেমিস্ট্রির মনে হয় তোমাদের সাইকেলে ক্লাস আছে, তাই না? শুধুমাত্র সাইকেলে ক্লাস আছে, কিন্তু আমাদের হচ্ছে আজকে তো ফিজিক্সের কোনো ক্লাস নাই, তাই তো? তো তারপরে কি অবস্থা সবার? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে মূলত এমনি তোমাদের সাথে গল্পগুজব করতে আসলাম যে আসলে কীরকম চলছে তোমাদের সাইকেল ওয়ানে, কেমন পড়াশোনা করছো, কতদূর আপডেট হয়েছে, প্লাস তোমাদের ফিডব্যাক নেওয়ার জন্য। এবং আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জন্যে আসলে লাইভে আসা সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সময় মোটামুটি কলেজ শুরুর সময়টা বেশ কাছাকাছি চলে আসছে। তো এই সময়টাকে সামনে রেখে আসলে এখন পড়াটাকে কিভাবে আরেকটু গুছায় নেওয়া যায়। আর তোমাদের সিনিয়র ব্যাচ যারা আছে, এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 24 ব্যাচ, তাদের আসলে এখন বর্তমান অবস্থাটা কি? মানে এটা বলার মেইন কারণটা হচ্ছে, ধরো তোমরাই তো সামনের বছর এইচএসসি 25 আজকে যে জায়গায় আছে তোমরা সেখানে থাকবা, এবং এইচএসসি 24 আজকে যেই এখানে আছে তোমরা 2 বছর পরে সেখানে থাকবা। তো এই কারণে হচ্ছে আসলে আগের থেকেই তোমাদেরকে যাতে করে ওই বিগার পিকচারটা দেখাতে পারি সেটার জন্যই আসলে এই গাইডলাইন সেশনটা নেওয়া। আর মূলত আসলে আমরা গল্পই করব আসলে, হ্যাঁ। এবং তোমাদের কাছ থেকে বিভিন্ন কমেন্ট টমেন্ট নিব। আর আজকে হলো একদম নতুন একটা সেট আপে এই জন্যেই আসা, যে যেহেতু এটা কোনো ক্লাস না, অনেকে হয়তো ক্লাস ভেবে ভুল করতে পারো, সেই জন্যই হচ্ছে এই, ঠিক আছে। ওকে, তো আমাদের হচ্ছে তোমাদের কমেন্টগুলো আমি নিব, তোমাদের কমেন্টগুলো নিব। এই যে ভাই আমি নতুন ভর্তি হয়েছি কালকে, এখন কিভাবে ক্লাস শুরু করব, কোথায় থেকে শুরু করব বললে অনেক উপকার হতো, বুঝতে পারছি না। আচ্ছা শোনো, তোমাদেরকে আমাদের এখন কারেন্ট যে অবস্থাটা সেটার আপডেটটা দেই। দেখো, আমাদের কিন্তু বর্তমানে যেই ফিজিক্সের ক্লাসগুলো চলছিল, আমরা ভেক্টর দিয়ে প্রথমে শুরু করছিলাম। সো ভেক্টর শুরু আমি করছি, ভেক্টরে আমাদের এই পর্যন্ত 12টা ক্লাস হয়েছে। আর তোমাদের অপূর্ব ভাইয়া পদার্থের পাঠ প্রস্তুতি নামে একটা টপিক পড়ানো শুরু করছে। তো পদার্থের পাঠ প্রস্তুতি এটা ফিজিক্সের কোন টপিক, কোন চ্যাপ্টার, এটা তো ভাইয়া বইতে খুঁজে পাই না। সো এটার জন্য বলবো যে আমাদের কিন্তু যেই চ্যাপ্টারগুলো আছে সামনে, ভেক্টর পড়তে গেলে যেমন ক্যালকুলাস লাগবে, তারপরে আমাদের এই যে তোমার গতিবিদ্যার জন্য আমাদের যে ডিফারেন্সিয়েশন লাগবে, ইন্টিগ্রেশন লাগবে, এবং আরও বিভিন্ন যে বেসিকগুলো লাগে ফিজিক্স পড়তে, ম্যাথ রিলেটেড যে সমস্ত বেসিক কনসেপ্টগুলো আমাদের জানা লাগে, সেইগুলা কিন্তু আসলে ফিজিক্স বইয়ের কোথাও থাকে না। সেগুলো দেখা যায় ম্যাথে পড়ানো হয়, কিন্তু ম্যাথে পড়ানো হয় হচ্ছে ইয়ার ফাইনালের কাছাকাছি সময়, মানে ফার্স্ট ইয়ার শেষের দিকে, ওই সময় দেখা যায় ক্যালকুলাস ধরা হয়, ডিফারেন্সিয়েশন করানো হয়, ইন্টিগ্রেশন করানো হয়। কিন্তু ফিজিক্সে ওইগুলার অ্যাপ্লিকেশন কিন্তু আরও আগের থেকে আসে। মানে একদম ভেক্টর অধ্যায়ের প্রথমেই কিন্তু আমাদের যেগুলা ম্যাথে পরে পড়ানো হচ্ছে সেগুলা ফিজিক্সে প্রথম চ্যাপ্টারের দিকেই কিন্তু ওই কনসেপ্টগুলো কাজে লাগে। সো এই কারণে ঝামেলা যেটা হয় যে আমরা অনেক সময় যখন ওই যে ডিফারেন্সিয়েশনের কথা আসে, ইন্টিগ্রেশনের কথা আসে, এগুলা শুনলে আসলে ভরকায় যাই, ভয় পেয়ে যাই। তো এইটা যাতে না হয় সেজন্যই তোমাদের অপূর্ব ভাইয়া কিন্তু খুব সুন্দর করে পদার্থের পাঠ প্রস্তুতিটা কম্প্যাক্টভাবে গুছায় দিছে। তো এই ক্লাসগুলো করাটা ম্যান্ডেটরি। এখান থেকে কি ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে না, কিন্তু এই কনসেপ্টগুলো ভালো মতন যদি না বুঝো তখন কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপারের অনেকগুলো চ্যাপ্টার পড়তে গিয়ে তুমি ফিলটা করতে পারবা না, বুঝতে পারবা না। বুঝতে পারছো? তো এই কারণে এটা মাস্ট। এটা হচ্ছে এইটা হচ্ছে সবাই একটু খেয়াল রাখবা। হ্যাঁ, এইটা এইটা পদার্থের পাঠ প্রস্তুতি হয়তো মনে করতে পারো ভাইয়া এটা তো আমাদের বইয়ের কোনো চ্যাপ্টার না, তাহলে কেন পড়বো, এরকমটা যেন খবরদার মাইন্ডসেটের মধ্যে তোমাদের না আসে। কারণ তোমরা যারা এই ব্যাচের মধ্যে আসো বা সাইকেলের এই কোর্সগুলোতে যারা ভর্তি হয়, তাদেরকে কিন্তু আমরা একদম মানে ধরো টপ প্রিপারেশন
যাতে করে তোমার পক্ষে নেওয়া সম্ভব সেইভাবে করেই প্রস্তুত করে দেওয়ার চেষ্টা করি আমরা। এবং আমাদের টার্গেটই থাকে যে যাতে করে যদি বুয়েট ভর্তি পরীক্ষায় তুমি বসতে পারো, সিকেরুয়েটে যখন যদি বসতে পারো, তাহলে যাতে সেখানে সর্বোচ্চ ফিজিক্সে সর্বোচ্চ মার্কসটা তুমি এনশিওর করতে পারো। এবং দেখো অনেকেরই ২৬ ব্যাচে কিন্তু এখন এইরকম একটা সিদ্ধান্তহীনতায় তোমরা অনেকে আসো যে ভাই আমার আসলে আমি আব্বু আম্মু চায় আমি মেডিকেলে পড়ি, বা আমার ইচ্ছা আছে আমি মেডিকেলে পড়ি, আমার ইচ্ছা আছে আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, এরকম একটা গ্রুপ আসো। আবার আরেকটা গ্রুপ আছে এরকম যে ভাই আসলে আমার তো যাই দেখি সেটাই হইতে ইচ্ছা করে। যখন দেখি যে ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারদের যে অ্যাম্বিয়েন্সটা, তাদের যে পরিবেশ, তাদের যেই মানে এক্সপেরিয়েন্স বা তাদের যেরকম কাজ, সেগুলো দেখে অনেক সময় আমাকে ডাক্তার হতে আমি অনেক ইন্সপায়ার্ড হই। আবার অনেক সময় দেখা যায় আমার ইঞ্জিনিয়ার হওয়ার প্রতি একটা টান থাকে, কারণ ফিজিক্সে আমার খুব ভালো দখল আছে, ম্যাথ আমি খুব ভালো বুঝি। তো এইরকম যে ডিলেমাগুলো আছে এগুলা কিন্তু তোমাদের জন্য এখন খুবই কমন, খুবই কমন। এবং এইটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই, বা এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই যে ভাই আমি তো এখনও ঠিকই করে উঠতে পারলাম না যে আমি কি আসলে মেডিকেলের জন্য পড়বো নাকি আমি আসলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়বো। তো তোমাদেরকে বলবো যে আসলে আমিও যখন তোমাদের মতন ছিলাম আমারও কিন্তু এরকম টার্গেট ঠিক ছিল না যে আমি কি আসলে ইঞ্জিনিয়ারিং পড়তে চাই নাকি মেডিকেল পড়তে চাই। আমার আব্বু আম্মু চাইতেন যে হচ্ছে একটাই ছেলে মেডিকেলে পড়ুক, ডাক্তার হবে, এরকম আব্বু আম্মুর ইচ্ছা ছিল। কিন্তু ইন্টারে যখন পড়তাম ওই সময় দেখা যেত যে আমার আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেগুলো আছে, মানে এই সায়েন্সের যেগুলো মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে টাইপের সাবজেক্টগুলো লাগে এইগুলা হচ্ছে আমার খুব ভালো লাগতো। কিন্তু আসলে খুব যে ইঞ্জিনিয়ার হইতে চাবো বা ইঞ্জিনিয়ার হওয়াই লাগবে এইরকম যে একটা ডেডিকেটেড টার্গেট ওই রকমটা ছিল না। তো মেডিকেলও দেখা যেত ভাল লাগতেছে, বায়োলজি পড়তেও ভাল লাগছে, ফিজিক্স কেমিস্ট্রি পড়তেও ভাল লাগছে, এইরকম একটা ডিলেমার মধ্যে থাকতাম। তো পরবর্তীতে দেখা গেছে যখন অ্যাডমিশন সময় ছিলাম তখনও আমার এরকম দেখা গেছে কখনো মনে হয়েছে যে আমি মেডিকেলের জন্য একটু প্রস্তুতি নেই, তারপর আবার মনে হয়েছে না ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নেই। তো এই ডিলেমাটা কিন্তু আসলে এই অ্যাডমিশন সিজনে গিয়ে বেশ ক্ষতি করে, বেশ ক্ষতি করে। এগুলা নিয়ে তোমাদের সাথে আমি আরেকদিন কথা বলবো। কিন্তু তোমাদের এখন আসলে যেই সিনারিওটা, এইটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই যে আমি কি আসলে ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাই নাকি মেডিকেলে পড়তে চাই। তাহলে ভাই কীভাবে পড়বো? পড়ার সময় তোমার টার্গেট থাকবে একটা, যে তুমি যখন পড়ছো তখন তোমার মাথায় থাকবে, টার্গেট থাকবে এটা যে আমি যখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়বো এমনভাবে পড়বো, এমনভাবে প্র্যাকটিস করব, এমনভাবে কনসেপ্টগুলো আমি বুঝবো, ফিল করব, যাতে করে বুয়েটে যে টপ 10-এর মধ্যে থাকবে তাদেরকে যাতে করে আমি চ্যালেঞ্জ দিতে পারি, আমি যাতে করে বুয়েটে টপ 10-এর মধ্যে থাকতে পারি, বুয়েটে টপ 100-এর মধ্যে থাকতে পারি। যখন তুমি বায়োলজি বই নিয়ে বসছো তখন তোমার টার্গেট থাকবে বায়োলজিটা আমি এমন ভালোভাবে বুঝবো, এমন ভালোভাবে পড়বো, যেগুলো মুখস্থ করা লাগে এমন ঠাড়া মুখস্থ করব, যাতে করে মেডিকেলে যে টপ 10 থাকবে বা মেডিকেলে যে টপ 100 থাকবে, ঢাকা মেডিকেলে যেই 200 জন চান্স পাবে আমি তাদের মধ্যে থাকতে চাই। এইভাবে করে এখনকার পড়াশোনাগুলো শুরু করো। বুঝতে পারছো? তো আমরা এইটা খেয়াল রাখবো। আচ্ছা, এই কমেন্টে কমেন্ট করো যেগুলো তোমাদের ধরো রিলেভেন্ট প্রশ্নগুলো আছে, বা তোমরা যেই টাইপের টপিকগুলো নিয়ে ঝামেলা ফেস করো সেগুলো নিয়ে কমেন্ট করো, উল্টাপাল্টা কমেন্ট করো না এখানে। আর হচ্ছে আমাদের হলো এই কমেন্ট যদি বেশি উল্টাপাল্টা আসে তখন দেখা যায় যে যেগুলা অ্যাড্রেস করার মতন কমেন্ট সেগুলো আসলে উপরে উঠে যায়। ঠিক আছে? হ্যাঁ, এই যে এরগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এখনকার জন্য, যে কলেজ শুরু হওয়ার পরে ক্লাস টাইম কখন হবে, হ্যাঁ, তারপর ফিজিক্স সব প্র্যাকটিক্যালের পিডিএফ দিয়ে দেন। ঠিক আছে, তো আমাদের হচ্ছে যেটা বলছিলাম যে এই জন্য একদম ডে 1 থেকে যখন থেকে পড়াশোনা শুরু করছো তোমার টার্গেট থাকবে এরকম, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এমনভাবে পড়বো যাতে করে আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় টপ করতে পারি। আর যখন বায়োলজি পড়ছি তখন টার্গেট থাকবে আমি যাতে মেডিকেল পরীক্ষায় ফাটায় আসতে পারি। কোনো সাবজেক্টকে অবহেলা করো না। এখন মনে হতে পারে যে ভাই বায়োলজিটা কম পড়তেছি, বায়োলজি এত ভালো লাগে না, কিন্তু না, প্রথম থেকে শুরু করো, কেবলই তো শুরু হলো পড়াশোনা, সবগুলো সাবজেক্টেই সমান গুরুত্ব দাও। এবং তোমাকে আমি কয়েকটা স্ক্রিনশট আসলে দেখাইতে পারি, যে এই স্ক্রিনশটগুলো হচ্ছে 25 ব্যাচের, এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচের, এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্টদের। এবং ওরা আসলে অনেকটা আফসোস করে এই কারণে যে ভাই আমি আপনার কোর্সে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি ওই বিভিন্ন অফলাইনে দৌড়াদৌড়ি করছি, বা আমি আসলে পড়ায় মনোযোগী ছিলাম না, ফার্স্ট ইয়ারে খুব বেশি সিরিয়াস ছিলাম না, এই কারণে আপনাদের ক্লাসগুলো করা হয় নাই।
কিন্তু এখন এসে আফসোস করতেছি যে যদি ক্লাসগুলা করে রাখতে পারতাম বা পড়াশোনাগুলা ঠিকঠাক চালায় যেতে পারতাম, তাহলে আসলে পরীক্ষাগুলো ভালো হতো। অনেকেই দেখা যায় পরীক্ষার একদম শেষ মুহূর্তে এসে আমাদের যতগুলো ক্লাস আছে, যতগুলো জমা থাকা ক্লাস আছে, সবগুলা হুমড়ি খেয়ে গিয়ে করে। তো তুমি বলো, যদি 10 দিনের খাবার তুমি যদি একদিনে খাইতে চাও, তাইলে কি আসলে কোনো কিছু হজম হবে? হবে না কিন্তু। সো এই কারণে খেয়াল রাখবা যে পড়া যাতে করে বেশি জমে না থাকে। এই জমে থাকলে কিন্তু আসলে ধরা খেয়ে যাবা। যখন দেখবা যে তোমার একটা সাবজেক্টে একটা চ্যাপ্টার 10টা ক্লাস বাকি হয়ে গেছে, তখন আসলে একটু পিছায় পড়বা, মনে হবে যে না, এই চ্যাপ্টারটা করব না, অন্য একটা সাবজেক্ট পড়ি। তো বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের ক্লাস আসলে জমবে। তুমি যখন কলেজে ক্লাস শুরু করবা, কলেজের সিনারিওটা সম্পর্কে আগে একটু ধারণা দেই। নতুন নতুন সবাই কলেজে উঠবা, অনেক রকম এক্সপেকটেশন তোমাদের থাকবে। কলেজ নিয়ে যদি আমি একটু বলি, যে স্কুলে আসলে তুমি যত সময় পাইছো সব কাজে, একটা সিটি পরীক্ষার আগে বলো বা একটা টার্ম ফাইনাল পরীক্ষার আগে বলো, প্রথম বা ইয়ার ফাইনালের আগে বলো, যেরকম সময় পাইছো ক্লাস 9-10-এ, তুমি বিশ্বাস করো ফার্স্ট ইয়ার ফাইনালটা যে কত দ্রুত চলে আসবে। আর ফার্স্ট ইয়ার ফাইনাল আসার পরে সেকেন্ড ইয়ার ফাইনালটা হয় 4 মাস পরে। কি অদ্ভুত দেখো, 2 বছর হওয়ার কথা না সব কিছু, কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনালটা মোটামুটি 8 থেকে 10 মাস সময় পাওয়া যায়, কিন্তু সেকেন্ড ইয়ার ফাইনালটার জন্য সময় পাবা 4 থেকে 5 মাস হাইয়েস্ট। তারপরে টেস্ট পরীক্ষা থাকবে, এইচএসসির জন্য 3 মাস আগে গ্যাপ থাকবে, তখন বিভিন্ন সময় মডেল টেস্ট দেওয়া লাগবে। তো এই কারণে যারা এখনও এই যে কোর্সে ভর্তি হইছো কিন্তু এখনও পড়াশোনা শুরু করনি, দেখো ইন্টারমিডিয়েটে তুমি যদি চিন্তা করো যে ভাই আমি 9-10-এ তো সব পড়া সুন্দর মতন কাভার করেই ফেলছিলাম, 9-10-এও তো আসলে অনেক বড় সিলেবাস ছিল, 9-10-এও তো আমি ফার্স্ট ইয়ারে ক্লাস 9-এ থাকতে কিছুই পড়ি নাই, কিন্তু ক্লাস 10-এ উঠে তো আমি সুন্দর মতন সব কাভার করে ফেলতে পারছি। জানো, আমি একটা সময় ময়মনসিংহে পড়াতাম। তো ময়মনসিংহে ওই সময় একটা স্টুডেন্ট ছিল, ও ওর এলাকায় খুবই ট্যালেন্টেড, খুবই ট্যালেন্টেড, মানে ওর ট্যালেন্টটা এরকম যে ওর ফ্রেন্ডরা বলে যে ভাই ও সারাদিন কোনো পড়াশোনা করে না, এসএসসি পরীক্ষার আগে ওই সমাজে 3 দিন বন্ধ ছিল, ওই 3 দিনে ও পড়ে A+ পাইছে। এইরকম লেভেলের ট্যালেন্টেড সে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব সাবজেক্টেই মানে গর্ব করে ওর বন্ধুরা বলতো, আরে ভাই ওর আবার পড়াশোনা করা লাগে, ও তো অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট, ও তো আসলে আমাদের মতো এত না পড়লে ওর হয়। দেখো ওর মধ্যেও একটা কনফিডেন্স চলে আসছিল যে আরে ধুর, আমার জন্য ক্লাস 9-10-এ কিছুই পড়লাম না, এসএসসির 3 মাস আগে ভালো মতো পড়াশোনা করেই তো আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবই কাভার করছি, তো তাইলে ইন্টারে আর এমন কি। খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও কলেজে ফার্স্ট, মানে স্কুলে থাকতে সবসময় ফার্স্ট হয়ে আসছে। এবং কলেজে তো দেখা যায় অনেক কলেজে ক্লাসই ঠিক মতন হয় না, ও আসলে কলেজেও খুব একটা রেগুলার ছিল না, যার কারণে কলেজে পরীক্ষা টরীক্ষাও ওভাবে করে দিতে পারে নাই। এখন ঝামেলা যেটা হয়েছে, যখন এই যে এই ফার্স্ট ইয়ার ফাইনালটা শেষ হয়েছে, ফার্স্ট ইয়ার ফাইনালটা শেষ হওয়ার পরে না, ও যখন দেখছে যে অনেকগুলা পরীক্ষায় খারাপ করছে, খারাপ করছে মানে কি 3 সাবজেক্টে ফেল, ফিজিক্সে ফেল, ম্যাথে ফেল, ইংলিশে ফেল, 3 সাবজেক্টে ফেল করছে। এখন এই 3 সাবজেক্টে যে ফেল করছে, ওর তখন আসলে রিয়েলিটি চেক করতে পারছে যে না, আমি তো পরীক্ষার আগে রাত্রেও তো পড়ছিলাম, কিন্তু পড়া তো আসলে আলটিমেটলি আমার পরীক্ষাটা ভালো হইলো না, তাইলে এখন কি করব। তো ওই দেখো ক্লাস 3-4 থেকে ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট হয়ে আসা, স্কুলে ফার্স্ট হয়ে আসা একটা ছেলে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ার ফাইনালে সে 3 সাবজেক্টে ফেল করলো, 3 সাবজেক্টে সে ফেল করলো। এরপরে এরপরে ফার্স্ট ইয়ারে সে যে রিকভার করবে, ইয়ার ফাইনালের পরে যে সে রিকভার করবে, সেই রিকভার করতে করতেও আসলে আর পড়াগুলাকে গুছাইতে পারতেছে না। কারণ একটা অধ্যায়ে আসলেই তুমি যদি ভালোভাবে পড়তে চাও, দেখো আমরা একটা চ্যাপ্টার অনেকভাবেই পড়াইতে পারি, অনেকভাবেই তুমি পড়তেও পারো। যে দেখা যায় ভাই আমার এত ডিটেলস দরকার নাই, আপনি খালি আমার সূত্রগুলা বলে দেন, কখন কখন এই সূত্রগুলা ইউজ করতে হবে সেটা খালি বলে দেন, আমি পরীক্ষা দিয়ে আসবো। আমি সিকিউ যেগুলো বেশি বেশি আসে ওইগুলাই একটু প্র্যাকটিস করায় দেন, এমসিকিউ যেগুলো বেশি বেশি আসে ওইগুলো একটু প্র্যাকটিস করায় দেন, আমি পরীক্ষা দিয়ে আসবো। এবং তুমি কিন্তু পরীক্ষা মোটামুটি ভালোই রেজাল্ট করতে পারবা যদি খুব শর্টে পড়তে চাও।
যদি তুমি মনে করো যে আমি খুব অল্প সময়ে পুরাটা কাভার করে ফেলবো, আমি খালি যেগুলা বারবার প্রশ্ন আসে সেগুলা দেখব, এভাবে যদি চিন্তা করো তাইলে তুমি আসলে অল্প সময় কাভার করে ফেলতে পারবা। কিন্তু যে বেসিকে ঘাটতিটা তোমার থাকবে, এই ঘাটতিটা তোমাকে ভোগাবে এমসিকিউ সলভ করতে গিয়ে আর অ্যাডমিশন টেস্টে গিয়ে। যেই ভুলটা আসলে সবাই করে, তুমি দেখবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আসার পরে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এইটা বলে না যে ভাই আমার সিকিউ খারাপ হয়েছে, অধিকাংশ এসে বলে কি যে ভাই আমার এমসিকিউ খুব খারাপ হয়েছে, ওই বোর্ড খুব বাজে প্রশ্ন করছে। খুব, হ্যাঁ আমি বলছি না যে বোর্ড কঠিন প্রশ্ন করে না, বোর্ড কঠিন প্রশ্ন করে, কিন্তু সবার পরীক্ষায় কি খারাপ হয়? তা তো না। দেখো ওখানে অনেক কিন্তু আছে যারা হচ্ছে এই এই স্প্যামিং করো না, যারা হচ্ছে ভালো রেজাল্ট করে আসতেছে, ভালো রেজাল্ট করে আসছে, তাই না? তো সিকিউ এর যে বিষয়টা বলবো, সিকিউ আসলে কয়েকটা তুমি যদি ভালো মতন কয়েক টাইপের প্রশ্ন প্র্যাকটিস করে যাও তাহলে সিকিউ রেজাল্ট করা যায়, কিন্তু বেসিকে ঘাটতি থাকলে ঝামেলাটা হয় এমসিকিউতে গিয়ে। আর অ্যাডমিশন টেস্টের কথা তো বাদই দিলাম, অ্যাডমিশন টেস্টে যখন যাবা তখন দেখবা যে আসলে ওইখানের যে প্রশ্নগুলো আছে, যখন গতানুগতিক প্রশ্ন থেকে একটু ভাষা চেঞ্জ করে দিবে বা একটু ঘুরাই দিবে, তখনই দেখবা যে নিজের গ্যাপটা কোথায় এটা বুঝতে পারবা। এই কারণে নিজেকে একটা জিনিস প্রমিস করো, যা কিছু পড়বা, যদি একটা চ্যাপ্টার পড়ার টার্গেট নাও তাহলে ভাই পড়লে ভালো মতন পড়বো, খাপছাড়াভাবে পড়বো না কোনো কিছু, এই টার্গেটটা নাও। যে যেটাই পড়বো না কেন, যেই চ্যাপ্টারই পড়ি সেগুলা ডিটেলসে পড়বো, ভালোভাবে পড়বো, বুঝে বুঝে পড়বো, এবং তারপরে আমার যা প্র্যাকটিস দরকার সেই প্র্যাকটিসগুলো করব। একটা ছেলে যে ভেক্টরের ওপরে ধরো 40 ঘন্টা পড়ছে, ভেক্টর পড়ার জন্য 40 ঘন্টা সময় দিছে, আর আরেকটা ছেলে ভেক্টর পড়া প্র্যাকটিস করছে বা পড়ার জন্য সময় দিছে 4 ঘন্টা, তুমি এটা কিভাবে আশা করো যে ওর 4 ঘন্টার যে নলেজ আর তোমার 40 ঘন্টার যে নলেজ সেটা এক হবে? এটা দুনিয়ার কোনো ইতিহাসে সম্ভব? কখনো হয়েছে এরকম যে দুইজন ব্যাটসম্যান, একজন দিনে ধরো যে 30 মিনিট করে ব্যাটিং করে আর আরেকজন দিনে 3 ঘন্টা করে ব্যাটিং করে, দুইজনের ব্যাটিংয়ের স্কিল, ব্যাটিংয়ের এক্সিকিউশন জীবনে কোনো দিন সেম হবে? এটা হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। সো এই কারণে যদি তুমি আসলে একটা লম্বা পথ পাড়ি দিতে চাও, শর্টকাট আসলে চিন্তা করলে কখনো হয় না, কখনোই শর্টকাটে অনেক লম্বা পথ পাড়ি দেওয়া যায় না। শর্টকাট যেই রাস্তাগুলো থাকে সেইগুলো আসলে খুবই সাময়িক একটা ঠেকা দেওয়ার জন্যে ভালো। ধরো তোমার পরীক্ষায় 8টা চ্যাপ্টার আছে, তুমি 6টা চ্যাপ্টার পড়ছো, 2টা চ্যাপ্টার একদম পড়োই নাই, তো ওই 2টা চ্যাপ্টার হয়তো বা পরীক্ষার 2 দিন সময় আছে, সেই সময় তুমি হয়তো বা ইউটিউবের কোনো ওয়ান শট ক্লাস দেখলা, সেই সময় হয়তো বা কোনো শর্ট কোনো একটা নোট দেখলা, সেইটা ডিফারেন্ট কেস। কিন্তু আমার হাতে সময় আছে, আমি পড়ার সময় খুব বেছে বেছে পড়ছি, ছোট ছোট করে পড়ছি, এইগুলা যদি করতে চাও, এইগুলা যদি করো তাহলে কিন্তু আসলে লম্বা পথ পাড়ি দিতে পারবা না। তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি যদি ধরো একটা বাড়ি বানাইতে চাও, ধরো দোতলা বিল্ডিং বানাবা, তো দোতলা বিল্ডিং বানালে তোমার যে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন একরকম হওয়া লাগবে। ধরো ফাউন্ডেশন হচ্ছে, আমি মার্কিং করলাম 10-এর মধ্যে ধরো 6 যদি হয় তাহলেই তুমি দোতলা একটা বিল্ডিং বানায় ফেলতে পারবা। ওই যে পিলারগুলো থাকবে, নিচের যে বেসমেন্টের পিলারগুলো থাকবে, সেগুলো হয়তো দোতলা পর্যন্ত ভালোভাবেই সাপোর্ট দিয়ে দিতে পারবে, অসুবিধা নাই। কিন্তু তুমি যদি এখন টার্গেট নাও, যেই ফাউন্ডেশনটা দোতলা বিল্ডিংয়ের জন্য তুমি করছো, সেই ফাউন্ডেশনেই তুমি যদি ওইটার উপরে 10তলা বিল্ডিং করতে চাও, তুমি কি কখনো পারবা? এটা সম্ভব? এটা কখনো সম্ভব না। সো এই জন্য যখন একটা টপিক পড়ছো, যখন একটা সাবজেক্ট পড়ছো, যেই চ্যাপ্টারটা পড়ছো, সেইটা একদম ডিটেইলসে পড়ার চেষ্টা করো। যেভাবে করে আমরা ক্লাসগুলা নিচ্ছি, জাস্ট এই ক্লাসগুলো ফলো করলেই হবে। মানে তোমার এই চিন্তাটা করার দরকার নাই যে ভাই আমি, আপনারা যা পড়াচ্ছেন এটা পড়লে হবে কি না। ইনশাল্লাহ পারফেক্টলি হবে, এতদিন হয়ে আসছে, এত বছর ধরে হয়ে আসছে, এবং অবশ্যই 100% হবে ইনশাল্লাহ। কিন্তু এটার উপরে আস্থা রাখতে হবে এবং সেটা রেখে ডেডিকেটেডলি প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। যে যত যাই হোক না কেন, ভাইয়াদের যতগুলো ক্লাস আছে সেই ক্লাসগুলো আমার করে শেষ করা লাগবেই। সেটা ফিজিক্সে হোক, কেমিস্ট্রিতে হোক, ম্যাথে হোক, বায়োলজিতে হোক, সবগুলাতেই ক্লাসগুলো সব করা লাগবে।
এবং এখন তুমি যদি ওরকম শর্টকাটের চিন্তা করো, তাহলে আসলে এখন তুমি দিন শেষে আসলে কাভার করে উঠতে পারবে না কিন্তু। বুঝতে পারছো? তখন দেখবা যে আসলে ঝামেলা হয়ে যাবে। আর কলেজের ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ, তুমি আসলে কলেজে যখন যাবা তখন 1-2টা ক্লাস করলেই তুমি বুঝে যাবা যে আসলে কলেজের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে। আমি আসলে ডিমোটিভেট করতে চাই না, কিন্তু এই কথাগুলো আগের থেকে জেনে রাখলে নিজের জন্য পরে ডিসিশন নেওয়াটা সহজ হবে। যেটা দেখা যায় যে কলেজে আমরা যেখানে ভেক্টরের ওপরে প্রায় ধরো 20টা ক্লাস আমাদের লাগবে, প্রায় 30 ঘন্টার ক্লাস লাগবে। এবং তোমরা দেখছো যে আমরা চেষ্টা করছি সবসময় এমনভাবে পড়াতে যেই টপিকটা, যে একটা ম্যাথ এক নিয়মে করা যায়, আবার 3 নিয়মে করা যায়। তো আমরা চেষ্টা করছি যে 3টা নিয়মই তোমাকে দেখাই দিতে। তো এইটার কারণেই কিন্তু লেকচারগুলো বড় হয়েছে, আমরা অনেকগুলো জায়গাতে সিমুলেশন ব্যবহার করছি। তো এই সমস্ত কারণে আসলে বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমাকে এই টাইমটা দেওয়াই লাগছে। তাহলে যেখানে একটা ভেক্টরের উপরে তোমার 30 ঘন্টার ক্লাস আছে, আর কলেজে তুমি যখন যাবা দেখবা যে 50 মিনিট করে এক একটা ক্লাস হয়, এবং এই 50 মিনিটের ক্লাসগুলাতে তুমি দেখবা যে হয়তোবা ভেক্টরের উপরে টোটাল মিলায় 6টা ক্লাস হবে। তার মানে কি, একটা 50 মিনিটের ক্লাস মানে কিন্তু কম্প্যাক্ট 50 মিনিট না। অনলাইনে আমরা যেটা 1.5 ঘন্টা মানে 1.5 ঘন্টা মেকশিওর করতে পারি। এখানে আমাকে এটা বলা লাগে না যে এই কথা বলো না, চুপ করো, আমাকে কেউ ডিস্টার্ব করতেছে না, আমি আমার মতন পড়ায় যেতে পারছি। কিন্তু অফলাইনে কলেজের একটা ক্লাসে 50 মিনিট মানে কিন্তু ইফেক্টিভ টাইম সেখানে 30 মিনিট। আমি 50 মিনিটই তাও ধরলাম যে 50 মিনিট করে পড়ানো হয়েছে। তাহলে সেখানে দেখা যায় 5 ঘন্টায় তোমার ভেক্টর অধ্যায় শেষ হয়ে গেল। তাইলে একটা চ্যাপ্টার যেখানে 5 ঘন্টায় আর আরেকটা চ্যাপ্টার 30 ঘন্টায় শেষ হচ্ছে, তো দুইটার কন্টেন্টের যেই ইমপ্যাক্ট বা কন্টেন্টের যে ডেপথ, দুইটাকে আসলে কখনো একই রকম হবে? কখনোই হবে না। এবং এটা কি কলেজের টিচারদের দোষ? কখনোই না। তুমি দেখো কলেজে আসলে এত ওয়ার্কিং আওয়ারই নাই, মানে এতগুলো যে ক্লাস, যতগুলো ক্লাস প্রয়োজন আমাদের, মানে স্কেজুলটাই এমনভাবে করা যে এতগুলো ক্লাস সংখ্যা কলেজ কখনো পাবেই না। টিচাররা অনেক জানেন, কিন্তু ওনারা তো টাইম পান না পড়ানোর জন্য। তো এই কারণে দেখা যায় কি যে কলেজের প্রিপারেশনটা শুধুমাত্র ওই সিকিউ বেসড হয়, যে আমি সিকিউগুলো যাতে করে একটা স্টুডেন্ট পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারে সেই রকম করে পড়ানো। কিন্তু ক খ আছে, বেসিক আছে, এমসিকিউ আছে, সামনে অ্যাডমিশনের চিন্তা করে পড়াশোনা আছে, ওই জিনিসগুলো আসলে কাভার হয় না। তো এই কারণে তুমি দেখো তোমার কলেজে নটরডেম, হলিক্রস, এগুলা কিছু কলেজ খুবই ভালো, কিন্তু অন্য যে কলেজগুলো আছে তাদের হতাশ হওয়া দরকার নাই যে ভাই আমার কলেজ কি তাহলে একটু কম ভালো কিনা। বিষয় হচ্ছে, যেই আমার মতে একদম, এটা আমার ব্যক্তিগত মতামত, যেই কলেজ, মানে যেই কলেজে ক্লাস হয় না ইন্টারমিডিয়েটের জন্য, সেই কলেজটা পারফেক্ট। এটা হচ্ছে মানে আমার ব্যক্তিগত মতামত, যে যেই কলেজে দেখবা যে ক্লাস ঠিকঠাক মতন হচ্ছে না, কলেজে না গেলে কোনো প্যারা নাই, এই ধরনের কলেজগুলো আসলে এখন ইন্টারমিডিয়েটের জন্য পারফেক্ট। কারণ দেখা যায় ওই স্টুডেন্টগুলোই কিন্তু আমাদের এখানে ভালো রেজাল্ট করে। কেন? তারা অ্যাডমিশনে বিভিন্ন ভালো ভালো জায়গায় চান্স পায়। কেন? কারণ কলেজে যেই জিনিসটা হয় যে একটা বড় সময় নষ্ট হয়, ওই সময়টা যদি কেউ অনলাইনেই পড়াশোনার পিছনে দেয়, তাহলে আসলে তার, যেটা বললাম, একটা জায়গায় 5 ঘন্টার ক্লাস, একটা জায়গায় 30 ঘন্টার ক্লাস, তাইলে 30 ঘন্টার ক্লাস করার জন্য তো আসলে সময় দেওয়া লাগবেই। ওই যে সময়টা সে যখন এখানে ইনভেস্ট করে, তার তো আসলে নলেজটা বাড়ছে, তার প্র্যাকটিসটা বাড়ছে, সময়টা বেশি পাচ্ছে। অন্যদিকে যে দেখা যায় কলেজে ব্যস্ত হয়ে গেছে, কলেজে তো আসলে ঠিকঠাক মতন পড়ার জন্য যে টাইমটা, সেটাই আসলে পাওয়া যাচ্ছে না। তো আমিও আমার সময় আসলে এরকম ছিল যে কলেজে যাইতাম বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে, একটু চিল করে আসবো, একটু মজা করব, হ্যাঁ, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হলে ভালো লাগবে, এই জিনিসটার জন্য আসলে কলেজে তখন যাওয়া আসা হইতো বেশি। কিন্তু আমাদের সময় তো অনলাইন ছিল না, সবই অফলাইন ছিল। কিন্তু এখনকার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। যদি তোমার কলেজ খারাপ হয় তাহলে আসলে ভালো সেটা তোমার জন্য, কারণ সেই ক্ষেত্রে তুমি বাসায় পড়ার জন্য অনেক বেশি সময় পাবা। এটা একটা ব্যাপার। আর হচ্ছে যেটা বলবো যে এই জন্যে কলেজের আশায় থাকা যাবে না। কলেজে তুমি দেখবা যে একটা অধ্যায় 2 সপ্তাহ পরেই তোমার পরীক্ষা দিয়ে দিছে, 3 সপ্তাহ পরে একটা কেমিস্ট্রির ফুল চ্যাপ্টারের উপরে হয়তো বা এক্সাম দিয়ে দিবে, কিন্তু তোমার তো আসলে ভালো মতন ওগুলো পড়াই হয়নি। তো এই কারণে আসলে যারা আগায় থাকবে না, যারা কলেজ শুরুর আগে আগায় থাকবে না, এরা ওই যে প্রথম থেকে একটু পিছায় গেল,
এই পিছায় থাকাটা দেখা যায় সব সময়, কলেজ আগায় থাকে ও পিছায় থাকে, কলেজ আগায় থাকে ও পিছায় থাকে। এটা ইয়ার ফাইনালে হবে, টেস্ট পরীক্ষার সময় হবে, ইভেন এইচএসসি পরীক্ষার সময় এসেও দেখা যাবে ও বিভিন্ন গ্রুপগুলোতে এসে কমেন্ট করবে যে ভাই এমন 5টা চ্যাপ্টার বলেন যেই 5টা চ্যাপ্টার পড়লে সিকিউ 5টা অ্যান্সার করতে পারবো। এখন 24 ব্যাচের অধিকাংশ স্টুডেন্টরা কিন্তু এই জায়গাতে সাফার করে। তুমি দেখবা মানে তোমাদের অবশ্যই সিনিয়র ভাইয়াপুরা তো আছে, যারা সিরিয়াস স্টুডেন্ট আগের থেকে পড়াশোনা করছে তাদের কথা ভিন্ন, কিন্তু অনেক স্টুডেন্ট এরকম আছে দেখবা যে ভাই আমাদের তো ফার্স্ট ইয়ারে থাকতে কিছুই পড়াশোনা হয় নাই, সেকেন্ড পেপারে এখন কিভাবে রুটিন করব, কিভাবে সাজাবো, একটা বছর সময় নষ্ট হয়ে গেছে, কিভাবে করে করব। ইভেন এখন জানো 25 ব্যাচের অনেক স্টুডেন্ট এরা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলে ওরা এখন আমাদের 25 ব্যাচের যে সাইকেল 1 ছিল সেইটাতে ভর্তি হচ্ছে এখনও। তো চিন্তা করে দেখো, যেই ছেলেটা আমাদের 25 ব্যাচ যখন শুরু হয়েছে তখন থেকে সাইকেল 1 পড়া শুরু করছে, আর যেই ছেলে এখন পড়া শুরু করলো, দুজন কি আসলে একই লেভেলে থাকবে? আসলে তাকে অনেক বেশি এফোর্ট এখন দেওয়া লাগবে যে এখন ভর্তি হচ্ছে, এবং তার মধ্যে ওই ভালো করার ইচ্ছাটা আছে বলেই কিন্তু সে এখন দেখা যায় নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করছে। তো তোমরা যারা পিছায় আসো, তোমরা কিন্তু আসলে ওই 25 ব্যাচের ওই ভাইয়াটার মতন না যে 1 বছর পিছায় আছে, বা 24 ব্যাচের ওই স্টুডেন্টটার মতন না যে বলছে যে ভাই 5টা চ্যাপ্টার টার্গেট দেন, বা এমন কয়েকটা চ্যাপ্টার বলেন যেগুলো করলে 5টা সিকিউ অ্যান্সার করতে পারবো বা পাস মার্ক তুলতে পারবো। ভাই তুমি কিন্তু এখন ওই অবস্থাতে নাই, তোমার অবস্থা এখন তাদের তুলনায় অনেক ভালো। এবং 25 ব্যাচ 24 ব্যাচ এরা তোমাদেরকে দেখে এখন হিংসা করে যে ইস, আমি যদি ওরা এখন যেই মুহূর্তে আছে এই মুহূর্ত থেকে যদি আমি সিরিয়াসটা হইতাম তাইলে আমার আজকে এখন এই অবস্থাটা হতো না। সো এই জন্য এটা খেয়াল করো যে তোমার আসলে যে সময়টা পাচ্ছ, কলেজ শুরু হওয়ার আর 15 দিন বাকি আছে, আর 14 দিন মতন 14-15 দিন বাকি আছে। এই 14-15টা দিন একটা সেভাবে টার্গেট নাও এমনভাবে যে ভাই আপনারা 2টা চ্যাপ্টার পড়াইছেন, ঠিক আছে আমি তো কেবল শুরু করলাম, আমি কলেজ শুরুর আগে অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার ভালোভাবে শেষ করবই। বা ভাই আমি কলেজ শুরুর আমার মধ্যে আমার 15 দিন সময় আছে, আমি একদিনে 2টা করে ক্লাস করে 30টা ক্লাস থাকলে সেগুলো শেষ করে ফেলবো। ফিজিক্সে এতগুলো ক্লাস হয় নাই এখনও, 30টা ক্লাস হয় নাই, কিন্তু আমি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি সবগুলোর কথা বিবেচনা করে তারপরে বলছি, যাদের অনেকগুলো ক্লাস জমে আছে। এবং এই জমে থাকাটা কিন্তু তুমি কাভার করে ফেলতে পারবা। তুমি চিন্তা করো যেই ভাইয়াটা 25 ব্যাচের, সেও কিন্তু এখন আমাদের ওই 25 ব্যাচের সাইকেল 1গুলাতে ভর্তি হয়ে সেও এখন ক্লাস করছে। তো তাহলে ও যদি 1 বছর পিছায় থাকার পরে শুরু করে সেগুলো মেকআপ করে ফেলতে পারে, তাহলে তুমি তো মাত্র 1 মাস পিছাইছো, হাইয়েস্ট হলেও 1 মাস পিছাইছো। এইটা পিছানো বলেই না, আসলে এটাকে পিছানো বলেই না। তো এই জন্যে বলবো যে সময় আসলে বেশি দূর পিছায় যায় নাই, কিন্তু সময় এখনও তোমার ধরো যে মানে কেবল শুরু, কলেজই এখনও শুরু হলো না। সো এই কারণে কলেজ শুরু হওয়ার সময় থেকে যদি তোমার 1-2টা চ্যাপ্টার শেষ করা থাকে, ওই যে তুমি একবার কলেজের থেকে আগাই গেলা, দেখবা যে সব সময় কলেজের থেকে আগাই থাকবা। এবং এটা আমি আমার নিজের লাইফে খুব ভালোভাবে ফিল করছি। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা শুরু করছিলাম, ওইটা ছিল এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যালে 7 দিন পর। 7 দিন পরে আমি বন্ধুদের সাথে ইন্টারে পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। এবং আমার জন্যে কলেজটা একটা ব্লেসিং ছিল এই কারণে যে স্কুলের তুলনায় কলেজে আমি আসলে ভালো রেজাল্ট করছি এই একটা কারণে যে আমার ফ্রেন্ড সার্কেলও অনেক ভালো ছিল। এটা অনেক বড় একটা কারণ ভাই, এটা যে কি বড় একটা ইম্প্যাক্ট তুমি নিজের দিকে একটু তাকায় দেখো। তুমি যেই 4-5 বন্ধুদের সাথে মিশো, তুমি তাদের অ্যাভারেজ, কিন্তু দেখো তো তুমি যেই 4-5টা বন্ধুর সাথে মেশো, খেয়াল করে দেখো তার রেজাল্টের দিক থেকে চিন্তা করলে, তোমার অ্যাটিটিউডের কথা চিন্তা করলে, ক্যারেক্টারিস্টিক্সের কথা চিন্তা করলে তুমি তাদের অ্যাভারেজ। তুমি যাদের সাথে মিশবা তুমি তাদের সাথে হয়ে মানে তাদের মতন হয়ে যাবা, এটা জগতের নিয়ম। তোমার সঙ্গী বিবেচনা এই জন্য খুব গুরুত্বপূর্ণ, যে আসলে কলেজে যখন উঠছো তখন নতুন একটা এনভায়রনমেন্টে যাচ্ছ, তোমার স্কুলের একটা বন্ধু বান্ধব ছিল তাদেরকে ছেড়ে এসে তুমি হচ্ছে এখন ইয়াতে আসছো, কলেজে আসছো। তো কলেজে যখন আসলে মিশবা তখন যদি তুমি প্রথম থেকেই ওই যে বাউন্ডুলে ছেলে পেলে যারা থাকে, যারা দেখা যায় যে আসলে পড়াশোনায় কখনোই সিরিয়াস না, সব সময় দুষ্টামি করে বেড়ায়, স্যারদের টিটকারি মারে বা মুভি দেখে বেড়ায়, তাদের সাথে যদি তোমার একবার যোগ সাজস হয়ে যায়, তাদের একবার বন্ধুত্ব পেয়ে যাও, তাহলে তোমার ইন্টার লাইফ কিন্তু আসলে একরকম হেল হয়ে যাবে। পড়াশোনার দিক থেকে চিন্তা করলে খুব চিলে থাকবা, খুব মজা মাস্তি করবা,
হ্যাঁ, কিন্তু রেজাল্টের দিক থেকে ধস নেমে যাবে একদম। তো এটার জন্যে একদম যারা এই সাইকেল ওয়ানে পড়াশোনা করছো বা যারা প্রথম থেকে পড়াশোনা করছো তারা অলরেডি একটা সিরিয়াস স্টুডেন্টদের কাতারে চলে গেছো, যে আমি অন্তত পড়াশোনা নিয়ে সিরিয়াস। তুমি অলরেডি পড়াশোনা নিয়ে জানো, এবং তুমি দেখবা তোমার কলেজের যেই ভালো ভালো স্টুডেন্টরা থাকবে যারা সিরিয়াস, তারাও আসলে আগের থেকেই পড়াশোনা শুরু করছে। তাহলে কি হবে এখন, যে তোমাদের দুইটা মানুষের মেন্টালিটিটা সেম হয়ে যাবে। তোমার বন্ধুর যে আগে পড়াশোনা শুরু করছে এবং তুমি যে আগে পড়াশোনা শুরু করছো, তোমাদের দেখবা যে পুরো এনভায়রনমেন্টটাই আলাদা থাকবে। এবং এই বন্ধু নির্বাচনে যদি আসলে সিরিয়াস ফ্রেন্ড যারা আছে, পড়াশোনা নিয়ে সিরিয়াস, আমার বুদ্ধিমান হওয়ার দরকার নাই, কিন্তু যারা পড়াশোনা নিয়ে কথা বলে, পড়াশোনা নিয়ে সিরিয়াস, পড়াশোনায় ভালো করতে চায়, এইরকম মানুষজনের যদি সংস্পর্শ প্রথম থেকে পাও, তাহলে দেখবা তোমার ইন্টার লাইফ খুব স্মুথ যাবে, খুবই স্মুথ যাবে। সো কলেজে যাইতে পারো এই ফ্রেন্ড সার্কেল, ভালো ফ্রেন্ড সার্কেল মেনটেন করার জন্য। কিন্তু এবং এটার জন্যে যাদের এরকম হইতে পারে যে ভাই আমি এমন একটা কলেজে পড়ছি ভালো ফ্রেন্ডরা আসেই না ক্লাসে, বা আমি এমন একটা কলেজে ভর্তি হয়েছি যে আমার আসলে মানে আমার যে ফ্রেন্ডরা ওরা হচ্ছে স্কুলে যারা ভালো ছিল ওরা অন্য কলেজে আছে, বা আমার কলেজের ফ্রেন্ডরা আমার সাথে মিশতে চায় না, ভালো স্টুডেন্ট যারা আছে ওরা খুব অহংকারী দেমাগী, ওরা আমার সাথে মিশতে চায় না, এরকম যদি কোনো ইস্যু তুমি পাও, তাহলে সবার আগে একটু নিজের দিকে তাকাবা যে আসলে আমার মধ্যে অহংকার বেশি কিনা, আমি কি দেমাগী কিনা, বা আমি কি আসলে রাগ কন্ট্রোল করতে পারি না, বা আমার মধ্যে সমস্যা বলেই কি আমি ওদের সাথে মিশতে পারছি না, বিষয়টা এরকম কিনা। যদি এরকম না হয় তাহলে কি করবা, তাহলে অনলাইনে যে আমরা একটা নতুন জিনিস শুরু করছিলাম, তোমরা কি জানো কি না বলো তো, কি নাম বলো তো, একটা জিনিস শুরু করছিলাম, তোমরা কি জানো কি না, যে ভালো ফ্রেন্ড সার্কেল যাতে করে একসাথে পড়াশোনা করতে পারে, এইরকম একটা সিস্টেম কিন্তু আমরা শুরু করছি। রনন তো ডাউট সলভের জন্য, এটা হচ্ছে কানেক্টিং গোল। এটা আমাদের ওই যে 26-এর দেখবা যে একটা ডিসকাশন গ্রুপ আছে, ওইখানে কানেক্টিং গোল নিয়ে সবসময় কিন্তু পোস্ট হয়। কানেক্টিং গোলে আমরা কি করি, 4-5 জন স্টুডেন্টদেরকে একটা গ্রুপ বানায় দেই, ওই গ্রুপের মধ্যেই ওরা পড়াশোনা নিয়ে সারাদিন ধরে কথাবার্তা বলে। তো দেখা যায় ওই সিরিয়াস স্টুডেন্টদের সাথে থাকতে থাকতে তুমি আসলে সিরিয়াস হয়ে যাবা। এবং কখনো ওই যেই ফ্রেন্ডটা খুব ভালো পড়াশোনা করতেছে ওকে টিটকারি মারতে যাবা না, যে আরে দোস্ত তুই তো বুয়েটে এমনি ফার্স্ট হয়ে যাবি গা, তুই তো এমনি বুয়েটে টপ 100-এ থাকবি, তোর আবার এত পড়াশোনা করার কি দরকার, আরে তুই তো সারাদিন পড়স, তুই তো পড়া সারাদিন পড়স, আরে বেটা একটু চিল কর। এইগুলা কোনো, যে আসলে সিরিয়াসলি পড়তেছে তাকে কখনো বলতে যাবা না, খবরদার। এবং তোমাকে যদি কেউ এটা বলতে আসে, তাহলে ও আসলে তোমার বন্ধু না, ও আসলে তোমার একরকম শত্রু, ও তোমার ক্ষতি করতেছে। তোমার সাবকনশিয়াস মাইন্ড বলো, কনশিয়াস মাইন্ড বলো, তোমাকে সে মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে যে তুই তো অনেক ব্রিলিয়ান্ট। তোমার মধ্যে একটা ফেক কনফিডেন্স ও তৈরি করছে যে তুই তো অনেক ব্রিলিয়ান্ট, তুই তো এমনিই পারবি, তোর আবার এত পড়াশোনা করার দরকার আছে। তখন তুমিও মানে তখন মনে মনে আরে তাই তো ও চিল করতেছে, আর আমি তোর তো ব্রিলিয়ান্ট, আমি তো অনেক ভালো পারি, তোর এগুলো লাগবে না, আমার জন্য এটা না। এইরকম একটা ফেক কনফিডেন্স ওই ফ্রেন্ড সার্কেলগুলোর মধ্যে থাকলে তুমি তখন ফিল করবা। সেই জন্য যারা এই ধরনের কথাবার্তাগুলো তোমার বলবে যে দোস্ত তুই তো জোস, তুই তো হেভি পারস, তুই তো অনেক পরস, আরে বেটা এত পরস, আরে তুই তো সেরা, এগুলা যারা বলবে এরা তোমার বন্ধু না, আসলে এরা তোমার আসলে মন মানসিকতা ক্ষতি করার চেষ্টা করতেছে। তাই ওই সঙ্গটা ছেড়ে আসবা। এবং যারা দেখবা আসলেই পড়াশোনা নিয়ে সিরিয়াস, আরে ভাই তোমার হাতে আছে 1.5 বছর, 1.5 বছর ইন্টারে ভালো মতন পড়াশোনা করার জন্য হাতে থাকে 1.5 বছর। এই 1.5 বছরের পড়াশোনার উপর ভিত্তি করে তোমার পুরো ক্যারিয়ারটা ঠিক হবে, যে তুমি কি আসলে ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, তুমি কি মেডিকেলে যাবা, তুমি কি ভার্সিটি কোনো একটা সাবজেক্টে পড়বা, কোন জায়গায় পড়াশোনা করবা, ওইটার উপরে বেস করেই তো তোমার পুরো লাইফের ক্যারিয়ার। তাইলে এই 1.5 বছর কতটা গুরুত্বপূর্ণ, সেইখানে আসলে এরকম ফাত্রামি ফাইজলামি করার টাইম আছে আমারে বলো। কেউ যদি তোমারে বলে যে না আমি হচ্ছে এই 1.5 বছর এটাও একটা স্কুল লাইফের মতন, ভাই এটা স্কুল লাইফের মতন না। স্কুল লাইফ একরকম গেছে, আসলেই একরকম গেছে। কলেজ লাইফে এই 1.5 বছরে ভালো মতো পড়াশোনা করে একটা ভালো জায়গায় যদি চান্স পেতে পারো, ভালো একটা জায়গায় ভর্তি হতে পারো, তুমি তখন একটা ভালো নেটওয়ার্কের মধ্যে আসবা। এবং ওই নেটওয়ার্কটা যে কী লেভেলে সাপোর্ট দিবে তোমারে, তুমি যেটা করতে চাও সেটা করারই সুযোগ থাকে। যেমন আমি আমার কথাটা বলি, যে আমি বুয়েটে পড়াশোনা করছি, তারপর আইবিএতে পড়াশোনা করছি, বাংলাদেশে মোটামুটি
টপ যে ভার্সিটি দুইটার কথা মানুষজন বলে, বুয়েট মেডিকেল বা বুয়েট ঢাকা মেডিকেল, আইবিএ, এই তিনটার মধ্যে দুইটাতে আমি দেখছি, বুয়েটে এবং আইবিএতে। এবং বিশ্বাস করো, আমি এখানকার যে নেটওয়ার্কটা পাইছি বুয়েটের, যে তোমার যদি তুমি দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করো, আমাদের কিছু গ্রুপ আছে এরকম, মানে এরকম ভার্সিটি খুঁজে পাওয়া টাফ যেখানে বুয়েটের কোনো ভাইয়ারা নাই। এবং এতটা সাপোর্ট দেয় ওনারা, যদি আমি জিজ্ঞেস করি কোনো ওই গ্রুপটার মধ্যে যে ভাইয়া এই গ্রুপের কেউ আছেন কি না, যে আমার ওই ভার্সিটিরতে পড়াশোনা করছেন এরকম কোনো ভাইয়া বা আপু কি আছেন কি না, তো ওনারা থাকলে ওনারা এতটা হেল্প করে, এতটা সাপোর্ট দেয় যে ওই প্রফেসরের কাছে, কোন প্রফেসরের কাছে অ্যাপ্লাই করলে ভালো হয়, বা কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলে ভালো হয়, কোন সময়টাতে অ্যাপ্লাই করলে ভালো হয়, ওনারা কি দেখে, কোন স্কিলগুলো চায়, এই সব জিনিস তোমাকে ধরো মারাত্মকভাবে সাপোর্ট দিবে। তো যখন তুমি বুয়েটের একটা এনভায়রনমেন্টের মধ্যে ঢুকবা, ওইখানের যে কালচার বা ওখানের ধরো যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা থাকে, ইনারা আসলে মারাত্মক হেল্পফুল। এবং আইবিএতে আসার পর আমি আরেকটা জিনিস দেখছি, এটা যে এতটা জোস একটা অ্যালামনাই, এটা আমি কখনো আগে চিন্তা করি নাই। আইবিএর এটা যেটা হয় যে বাংলাদেশে যত বড় বড় তোমার টপ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে বা লোকাল কোম্পানিগুলো আছে, যে ধরো আমাদের এই জিপি বলো, বাংলা লিঙ্ক বলো, স্কয়ার ফার্মা বলো, তারপরে তোমার এই যে প্রাণ বলো, যতগুলা বড় বড় কোম্পানি আছে যেগুলাতে মানুষজন চাকরি বাকরি করে, এগুলার সবগুলার টপ পজিশনে আইবিএর কেউ না কেউ আছে। আইবিএর কোন না কোনো সিনিয়র এখানে আছেই আছে। তো বিষয়টা এতটা সহজ হয় যে ধরো যখন আমি কোনো একটা কোম্পানির ইনফরমেশন কালেক্ট করতে চাই, বা যদি আমি কোনো একটা জায়গায় জবের ইন্টারভিউ দিতে চাই, দেখা যায় ওইখানে আইবিএর কেউ না কেউ আছে। তো তখন কি উনি আমাকে হেল্প করবে না? তুমি ধরো তোমার স্কুল থেকে যদি কেউ এসে বলে যে ভাই আমি আপনার স্কুলের, আপনি ইন্টারে কীভাবে পড়াশোনা করছেন আমার একটু বলেন তো, আমার একটু গাইড করেন তো, তুমি তারা করবা না? বা কেউ যদি এসে বলে যে ভাই আমি আপনার স্কুলের, আমি হচ্ছে এসএসসিতে ভালো রেজাল্ট করতে চাই, আপনি তো জিপিএ 5 পাইছেন, আমার একটু গাইড করেন তো ভাই, আমি কী করলে ভালো করতে পারবো, কোথায় পড়লে ভালো হবে, তুমি তারা গাইড করবা না? তুমি তো আরও খুশি হয়ে তাকে গাইড করবে, আর এটা আমার স্কুলের জুনিয়র। ঠিক একই কাহিনী হয় এই ভালো ভালো ভার্সিটিগুলোতে, বুয়েটে বলো, ঢাকা মেডিকেলে বলো। ঢাকা মেডিকেলেরটা আমি সরাসরি বলতে পারতেছি না কারণ আমি তো ওখানে পড়িনি, কিন্তু আসলে কালচারগুলো একই রকম। যে আসলে তোমার দেখা যায় যে যেই টাইপের এনভায়রনমেন্টটা পাওয়া যায়, যে নেটওয়ার্কিংটা হয়, এইটা আসলে ইউনিক। এখন ভাই অন্য ভার্সিটিতে কীরকম নেটওয়ার্ক নেই? আছে, অবশ্যই আছে। কিন্তু একটা জিনিস এরকম থাকে না যে ধরো অস্ট্রেলিয়াতেও ভালো প্লেয়ার আছে, আবার বাংলাদেশেও ভালো প্লেয়ার আছে। তো তুমি আসলে কোথায় ভালো প্লেয়ারের ঘনত্ব বেশি? অস্ট্রেলিয়াতে অবশ্যই। তো ওইভাবে করে চিন্তা করতে পারো যে দেখা যায় তুমি যদি যে কোনো দুইটা ভার্সিটির সাথে তুলনা করতে যাও, মানুষ কেন বুয়েটে পড়ার প্রতি আগ্রহী দেখায়, কেন ঢাকা ভার্সিটিতে পড়ার জন্য আগ্রহী হয়? কারণ ওইটাই যে এখানে ভালো বা সিরিয়াস স্টুডেন্টদের সংখ্যাটা বেশি। ইন্টারে ওঠার পরে ওই যে মেধাবী বা ব্রিলিয়ান্ট, এই কথাগুলো না আসলে এখন খুব একটা খাটবে না। দেখবা কেউ যদি একটা জিনিস ভালো পারে, তার অর্থ একটাই যে ও আসলে ওই চ্যাপ্টারের উপরে অনেক বেশি সময় দিছে। তুমি যদি ভেক্টর না পারো তাহলে দোষটা তোমার মেধার না, এখানে দোষ হচ্ছে যে তুমি ভেক্টর অধ্যায় পড়ার জন্য পর্যাপ্ত সময়টা দাও নাই। যে ভালো পারে সে ওই সময়টা দিছে, পার্থক্যটা এই জায়গাতে, এই লেভেলে হয় এখন। তো এর জন্যে ওই যে ভাই আমি একটু বোকাশোকা, আমি বুঝি না, আমি কম পারি, এর মানে হচ্ছে তুমি আসলে আইলসা, তুমি আসলে পড়াশোনা করো না। এর একটাই রিজন, তুমি ওই যে বুদ্ধিমান না বা আমার মাথায় ঢোকে না, আমি একটু ভোতা, এগুলো আসলে সঠিক না। বুঝতে পারছো? ডাউটের অ্যাক্সেস পাবা হচ্ছে আমাদের যখন কলেজ শুরু হবে, কলেজ শুরু হওয়ার পরে, তোমাদের যখন কলেজে ক্লাস শুরু হবে তখন থেকে পাবা। বুঝতে পারছো? এই আর কি। হ্যাঁ, মানুষ ব্রিলিয়ান বলে বলে চোখ দিয়ে দিছে। তো তোমার হচ্ছে এটাও আরেকটা ঝামেলা, যে তোমার হলো আসলে অনেক সময় প্রথম দিকে ভালো রেজাল্ট করলে মানুষের অনেক ওভার এক্সপেকটেশন তৈরি হয়ে যায় যে আরে ও তো বুয়েটে চান্স পাবে। কিন্তু আমার ক্ষেত্রে এটা সহজ ছিল। আমার স্কুলের রেজাল্ট ছিল জঘন্য রকম খারাপ, জঘন্য রকম খারাপ। আমি স্কুলের রেজাল্ট নিয়ে আরেকদিন বলবো, কিন্তু স্কুলের রেজাল্ট ছিল আমার জঘন্য রকম খারাপ। আমি যখন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছি, আমার আব্বু আম্মু যে কী খুশি হয়েছে,
মানে আমি এরপরে তো এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছি, বুয়েটে চান্স পাইছি, আইবিএতে চান্স পাইছি, এত খুশি হয় নাই যতটা আমি এসএসসির জিপিএ গোল্ডেন এ প্লাস পাওয়ার সময় আব্বু আম্মুরা যে পরিমাণ খুশি হয়েছিল। কারণ আমি ধরো আইডিয়াল স্কুলে পড়ি, আইডিয়াল স্কুলে এমনিতেই ধরো টিচাররা অনেক কড়াভাবে খাতা দেখে, হ্যাঁ, এবং আসলে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল, দোষটা আমারই, আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল ওই ফ্রেন্ড সার্কেল ধরো যে আসলে পড়াশোনার প্রতি খুব একটা সিরিয়াস ছিল না। তো যার কারণে ওদের রোল ছিল ক্লাসের মধ্যে 28, 29, 30, আমার রোল ছিল 38, 32, আমিও মিশতাম ধরো যে ওই রকম 28, 29, 44, 52 এই সমস্ত রোলধারী স্টুডেন্টদের সাথে। তো স্বাভাবিকভাবে আমার রেজাল্ট ওইরকম হয়তো 38, 32, ক্লাসের মধ্যে 50 জন, তার মধ্যে আমার রোল 38, 32 এইরকম স্টুডেন্ট আমি। তো আমি যে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাবো এটা একটা মিরাকেল টাইপের ছিল। তো ওইটার ওই সময় আমি যে আব্বু আম্মুর মুখে খুশিটা দেখছি, যে আনন্দটা দেখছি, এইটা আসলে এরপরে আর কখনো দেখি নাই। তো এই জন্য আমার আত্মীয় স্বজনও আমার প্রতি খুব একটা কখনোই এক্সপেকটেশন ছিল না যে ও রেজাল্ট খুব ভালো করবে বা ও হচ্ছে মানে কোনো একটা জায়গায় টপ করবে, হ্যাঁ, এইরকম টাইপের কোনো এক্সপেকটেশন ছিল না। তো এই জন্য আমার জন্য ভালো রেজাল্ট করা আসলে সহজ হয়েছে। দেখা গেছে আরে কোনো এক্সপেকটেশন না, একটা ব্যাপার থাকে না যে যখন এক্সপেকটেশন থাকবে তখন একটা ভয় কাজ করে, কিন্তু আসলে ওরকম কোনো এক্সপেকটেশন না থাকলে সুবিধা আর কি, বুঝতে পারছো? তো তোমার হচ্ছে এই তাইলে পাইলাম কেমনে না, এসএসসিতে তো ভাই 2 বছর সময় পাওয়া যায়। আমি তো বলতেছি ক্লাস 6, 7, 8 কথা, তো 9-এও আসলে অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু ওই যে 9, 10 2 বছরে এক বই পড়তেছি, তো রেজাল্ট মানে আসলে পড়াশোনার একটা মধ্যে থাকলে দেখা যায় পড়াশোনা হয়ে যায়। আর তোমার হচ্ছে ইন্টারমিডিয়েটে উঠে যেটা হয়েছিল যে আমি আসলে খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল পাইছিলাম, মানে খুবই ভালো ফ্রেন্ড সার্কেল পাইছিলাম, এবং ওরা সারাক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলতো। তো দেখা যেত ওদের সাথে সাথে থাকলে আমিও পড়াশোনা নিয়েই, মানে আমার তখন একটা ইনফেরিয়রিটি কাজ করতো, উফ ও ম্যাথ করে দিচ্ছে, ওকে ফিজিক্স বুঝাই দিচ্ছে, মানে ও একজন আরেকজনকে ফিজিক্স বুঝাই দিচ্ছে, ইস আমিও যদি ওরা ফিজিক্স বুঝাইতে পারতাম, আমিও যদি ওরা কেমিস্ট্রি বুঝাইতে পারতাম, তাহলে আমার 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 একটু বস ভাবতো, হ্যাঁ, আমার একটু মানে ধরো একটু সমীহ করতো। এরকম থাকে না ফ্রেন্ডদের মধ্যে, যে ধরো যে একটু বেশি পারে তাকে সবাই একটু সমীহ করে চলে, যে ধরো যে কারণ ধরো আমাদের তো এরকম একটা ব্যাপার আছে যে ওরা যদি খেপাই দেয়, ও যদি পরে নোট না দেয়, হ্যাঁ, এরকম একটা ব্যাপার থাকে। তো আমার ওই সময় মনে হতো যে ইস আমার বন্ধুরা একজন আরেকজনের বুঝাচ্ছে আর আমি চুপচাপ বসে আছি, এটা কি ভাল লাগে, এটা কি হয়? তাহলে আমিও একটু পড়াশোনা করি, আমিও দেখি যে আসলে কোন জায়গাটায় পড়লে আমি পরের দিন ওরা বুঝাইতে পারবো বা ওর সামনে একটু পার্ট নিতে পারবো। তো দেখা যেত যে ভাই ভালো ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকলে ওই পড়াশোনাটা এই গুতাতেই আসলে হয়ে যায়। তো এর জন্যে আসলে আমার ইন্টার লাইফে এই ফ্রেন্ড সার্কেলটা মারাত্মক হেল্প করছে, মারাত্মক হেল্প করছে। এবং ওরা দেখা যেত একটা চ্যাপ্টার পরে আগায় গেল, আমার তখন জিদ উঠতো, আরে ওরা ওইটা শেষ হয়ে গেছে, আমার যেমনি হোক আজকে রাত্রে লাগলে 2 ঘন্টা ঘুমাবো, আজকে পুরা শেষ করে উঠবো, এরকম একটা জিদ কাজ করতো। যে ধরো কেউ একজন এরকম বলছে, বা কেউ একজন ক্লাসের মধ্যে একটা ম্যাথকে সার করতে দিছে, ও সবার আগে করছে, জিদ উঠে যেত, আরে আমার পাশে বসে আমার বন্ধু আমার আগে অ্যান্সার দিয়ে, আমি তো জিজ্ঞেস করতাম, মানে হিংসা না, এটা নিজের প্রতি জিদ, এটা হিংসা না যে ও পারতেছে আমি পারতেছি না, হালা এরম না, কিন্তু জিনিসটা হচ্ছে যে ও পারতেছে তাহলে আমারও পারতে হবে। তো এই যে ভালো স্টুডেন্টদের সাথে থাকলে যে আসলে বিষয়গুলো কাজ করে, এটা অনেক, মানে এটা আসলে না অনেকটা লাকের ব্যাপারও। কারণ ধরো আমি যদি ওই সেকশনে না পড়ে অন্য একটা সেকশনে পড়তাম ডিআরএমসির, তাইলে হয়তো বা অন্য রেজাল্ট হইতে পারতো। বা আমি যদি রেসিডেন্সিয়ালে না পড়ে যদি আমি অন্য কলেজে পড়তাম, তাইলে হয়তো বা অন্য একটা কিছু হইতে পারতো। তো এই জন্যে আলহামদুলিল্লাহ অনেক লাকি ছিলাম ওই দিক থেকে। ইভেন বুয়েটেও যখন ঢুকছি ওই সময়ও ফ্রেন্ড সার্কেল, খুব ভালো ফ্রেন্ড সার্কেল পাইছি। মানে দেখা যেত যে মানে যখন ভার্সিটিতে উঠবা তখন দেখবা যে মূলত গ্রুপ স্টাডিটাই আসল, মানে পড়াশোনা করার জন্য তখন তার কোনো ভাইয়ার কাছে যাওয়া যায় না, তখন তো কোনো টিচার নাই। ইউটিউবে কিছু ভিডিও এখন আছে, কিন্তু আমাদের সময় তো কোনো ইউটিউব ভিডিও ছিল না যে একটা জিনিস বুঝতেছি না, স্যারের ক্লাস বুঝলাম না, যাই একটু সার্চ দিয়ে আসি বা একটা ভাইয়ার কাছে পড়বো, এরকম তো আসলে হয় না ভার্সিটিতে উঠে। তো তখন গ্রুপ স্টাডিটাই আসল, যে দেখা যায় ক্লাসে 2জন বন্ধু বসে আছি, একজনকে বললাম এই তুই নোট তুল, যা স্যার লিখবে তাই লিখবে, আর আমি বুঝবো তুই নোট তুলবি, তারপর আমরা একজন আরেকজনে বুঝাই দিতাম, দেখ স্যার এই লাইনটা মানে এটা বুঝাইছে, এটা মানে এটা বুঝাইছে।
তো গ্রুপ স্টাডিতে আসলে ওই সময় মাস্ট, ওইখানে কোনো ওই মানে একটা গ্রুপের মধ্যে না থাকলে তুমি রেজাল্ট ভালো করতে পারবে না। ভার্সিটির রেজাল্টটা ওইটা আলাদা। কিন্তু ইন্টারমিডিয়েটে এখন যেটা হয় তোমাদের, যে গ্রুপ স্টাডি তো আছে, কিন্তু এটা না থাকলেও আহামরি সমস্যা হবে না, কারণ তোমার কন্টেন্ট আছে তোমার কাছে ধরো আমাদের ক্লাসগুলো আছে, নোটগুলো আছে, প্র্যাকটিস কোত্থেকে করবা সেগুলো সব কিছু তোমার কাছে গুছানো আছে। এখন খালি এগুলো অ্যাকশনে পরিণত করতে হবে। বুঝতে পারছো ভাই? স্কুলের রেজাল্ট আজকে বলে দেয়। ওই যে রোল নাম্বার তো বললাম, ক্লাস 7-এর একটা রেজাল্ট তোমাদের সামনে শেয়ার করবো না, ওইটা আরেকদিন, ওইটার কন্টেন্টটা ধরে রাখছি, একদিন ক্লাসের মধ্যে বলবো। ঠিক আছে, ওকে। তাহলে কি, আচ্ছা, যদি আমার মতো ফ্রেন্ড সার্কেল না থাকে তাহলে কি একা থাকা বেশ? হ্যাঁ, তুমি যদি আমাদের কন্টেন্টগুলো ফলো করে যেতে পারো, একা থাকা ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে ধরো কানেক্টিং গোলে একটু যোগাযোগ রেখো, যদি ওইখানে কোনো একটা কমিউনিটি তৈরি হয় যেখানে স্টুডেন্টরা সবসময় কথাবার্তা বলছে পড়াশোনা নিয়ে, এরকম হলে ভালো। ঠিক আছে, এরকম হলে ভালো। ভাই আমার 4.39 আসছে, আমার কি মেডিকেল না বুয়েট টার্গেট করা উচিত? দেখো এইচএস, তোমার বুয়েটের রিসার্চ সার্কুলারটা একটু দেখো। আমার জানা মতে এখন এসএসসির রেজাল্ট আসলে লাগে না, বা হয়তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে A+ লাগে, এটা শিওর না। একটু সার্কুলারটা দেখো। কিন্তু এসএসসিতে যা করছো, এখন ইন্টারমিডিয়েটে তোমার যদি পড়াশোনাগুলা প্রথম থেকে যেহেতু শুরু হচ্ছে, যদি সিরিয়াস থাকো তাহলে কিন্তু আসলে অনেক ভালো ভার্সিটিতে চান্স হয়ে যায়। আমার একটা স্টুডেন্ট ছিল আতিক নাম করে, ওর এসএসসিতে রেজাল্ট ছিল সম্ভবত 4.82 না 92 এরকম, মানে ওর GPA-5ও মিস হয়েছিল। ও বুয়েটে তোমার এখন সিএসি নিয়ে পড়ছে, এবং ইন্টারে কঠোর পরিশ্রম করছে, মানে ভাই রে ভাই, ইন্টারে মানে ও নেশার মতো পড়াশোনা করছে একরকম। আসলে যারা ভালো রেজাল্ট করে ওদের মধ্যে পড়াশোনাটা একটা ওই নেশার মতনই হয়ে যায়, বিশেষ করে ইন্টার লাইফে ওঠার পরে। তো এটার জন্য তোমরা যারা ধরো এখন আমাদের সাথে যুক্ত আছো, এই অ্যাসেটগুলা মিস করো না, পরে আফসোস লাগবে দেখবা। যে এই ক্লাসগুলা করা হচ্ছে এইগুলা মানে তুমি একটা ক্লাস লাইভে করতে নাই পারো, সেটা গেল, কিন্তু রেকর্ড ক্লাস 24 ঘন্টার মধ্যে রেকর্ড ক্লাসটা শেষ করবা। আর লাইভ ক্লাস লাইভেই করার চেষ্টা করবা, একদম রুটিন মেনে। লাইভ ক্লাস মানে ভাই লাইভ ক্লাস মনে করবো অফলাইনের মতন। অফলাইনে কি তুমি রেকর্ড ক্লাস পাও যে আমি চলে গেলাম বা একদিন ইচ্ছা হলো গেলাম না, আমি এটার পরে ক্লাস করে ফেলতে পারবো, এরকম কোনো অপশন থাকে না। এই জন্য আমরা অনেক সিরিয়াস থাকি যে না, ক্লাস কোনোভাবে মিস দেওয়া যাবে না। তো অনলাইন ক্লাসও যখন করবা, একদম প্রথম থেকে ডে 1 থেকে যারা সিরিয়াস থাকবা বা একদম রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে পারবা, তোমাদের আসলে চিন্তার কিছু নাই। বুঝতে পারছো? তোমাদের আসলে চিন্তার কিছু নাই। হ্যাঁ, গুড। এই যে অনলাইন ক্লাস মিস দাও নাই, ভেরি গুড। ঠিক আছে, এই আর কি। ওকে ভাই, নিউ কলেজে সবাই নিউ, কীভাবে ভালো ফ্রেন্ড সার্কেল বানাবো? প্রথম কয়েকদিন চুপচাপ বসে থাকবা, আগে অবজার্ভ করবা একটু, একদিন ফার্স্টের দিন গিয়ে একটু অবজার্ভ করবা যে কে আসলে কি করে। তারপরে যাদেরকে একটু সিরিয়াস মনে হবে তাদের সাথে কথাবার্তা নিজে গিয়ে বলবা। ঠিক আছে, এইগুলো হয়ে যাবে আসলে। কিন্তু দেখো আগে কলেজে কেমন টাইম নষ্ট করছে তোমার, বা কেমন টাইম দিচ্ছে, সেটা আগে দেখে তারপরে ওগুলার ব্যাপার। এখন দেখা গেল কলেজে যাচ্ছই না, তাহলে তো আর কলেজে বন্ধু কেমন লাগবে সেটা দিয়ে তো আর চিন্তা করে লাভ নাই, তাই না? আচ্ছা ভাইয়া, ফিজিক্সের মেইন বইটা কিভাবে পড়া উচিত? মেইন বইটা পড়বে আমাদের ক্লাসটা শেষ হওয়ার পরে। আমরা যখন একটা ক্লাস শেষ করব, ক্লাস না স্যার, একটা চ্যাপ্টার শেষ করব, পুরো একটা চ্যাপ্টার শেষ হবে, তারপরে তুমি লাইভ ক্লাসে, এরপরে তুমি মেইন বইটা খুলবা। আর এর আগে শুধু স্লাইড দেখবা, কারণ মেইন বইটা হয় কি, দেখা যায় অনেক সময় মেইন বইয়ের যে টপিকগুলো থাকে এগুলো একটু এলোমেলো থাকে। দেখা যায় একটা কনসেপ্ট একটু আগে দিছে, একটা পরে দিছে, যেটা সিকোয়েন্সিয়ালি কনসেপচুয়ালি যে সিরিয়ালটা মেনটেন করা দরকার হয় সেটা দেয় না। তো এরকম যদি কাজ হয়, এরকম কাহিনী হয়, তাহলে ওখান থেকে রিলিফ পাওয়ার জন্য তুমি আগে আমাদের ক্লাসের সিকোয়েন্সটা দেখবা। ক্লাসের সবগুলো চ্যাপ্টার আগে শেষ হবে, ক্লাস একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে তুমি যখন বইটা খুলবা, দেখবা একদম পানির মতো সব সহজ হয়ে গেছে। এবং একটা জিনিস সবসময় আমি তোমাদেরকে বলি, এইটা ভাই ফলো করতে না পারলে তুমি এফিসিয়েন্টলি ইন্টারে পড়াশোনা করতে পারবা না, না না, হবে না। সেটা কি, যে অবশ্যই যখন পড়াশোনা করছো, একটা ক্লাস শেষ হওয়ার পরে 10 মিনিট হাতে সময় নিবা,
পুরাটা ক্লাস তুমি হয় স্লাইড পুরাটা একবার নিজের মাথায় খেলাও, যে ভাইয়া কি বুঝাইছে এখানে, কি পড়ছে আজকে, কি বুঝলাম, কি শিখলাম, কোন ম্যাথ করলাম, এগুলো একবার নিজের মাথায় নিয়ে আসো স্লাইড দেখে দেখেই, যে আচ্ছা ভাইয়া প্রথমে এটা নিয়ে আলোচনা করছে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপর এটা। যে কোনো জিনিস জীবনের প্রথমবারের জন্য যখনই পড়বা তখনই ওইটা ভুলবাই, খুব স্বাভাবিক, মাথার মধ্যে গেঁথে থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু প্রথমবার পড়ার পরে যত ফ্রিকোয়েন্টলি, যত ঘন ঘন রিভিশন দিতে থাকবা, দেখবা মাথার মধ্যে গেঁথে যাবে। এই ছোট ছোট কিছু জিনিসপত্র একটু ফলো করবা। ধরো তুমি আগের দিন রাত্রেবেলা ক্লাস করছো, ক্লাস করার পরে তুমি ঘুমানোর আগে একবার দেখো, তুমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দাঁত মেজে একবার দেখো, তারপরে ধরো গোসলে যাবা তার আগে একবার দেখলা, বিকালে খেলতে যাচ্ছ তার আগে একবার দেখলা। দেখো যখন ফ্রিকোয়েন্টলি তুমি রিভিশন দিবা, ঘন ঘন রিভিশন দিবা, তখন কিন্তু আসলে রিভিশনের যে টাইমটা ওটা বেশিক্ষণ লাগে না। কিন্তু তুমি যদি একটা ক্লাস আজকে করছো, রিভিশন দিছো, এক সপ্তাহ পরে গিয়ে যদি আবার রিভিশন দিতে যাও, তুমি দেখবা ওইটা রিভিশন দিতে 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টাও লেগে যাচ্ছে। তাই লাভ হলো কি? আমি অল্প অল্প করে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট দিয়ে যাওয়া তো ওর থেকে সহজ, এবং মাথায় এগুলো থেকে যায়, পার্মানেন্টলি গেঁথে যায়। দেখো আমরা যে বলি না ভাই ভুলে গেছি, ভুলে যাই, বারবার পড়লে ভুলে যাই, তোমরা নিজেরাই জানো যে ভুলে গেলে কি করতে হবে, এবং এই ফেজটা তোমরা আসলে অলরেডি পার করে আসছো। চিন্তা করে দেখো, যখন তুমি ক্লাস 9-10-এ এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র শিখছো, প্রথম 2-3টা দিন বা প্রথম 1 মাস 2 মাস তোমার কি মুখের আগায় থাকতো, কলমের আগায় থাকতো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই বড় সূত্র তোমার সহজে মুখস্থ থাকতো? কিন্তু কি হয়েছে, পরে এত প্র্যাকটিস হয়েছে, এত প্র্যাকটিস হয়েছে, এত প্র্যাকটিস হয়েছে, সূত্র তুমি আর ভুলো না, সূত্র আর ভুলো না। তো সূত্র ভুলো না কেন? না ভুলার কারণ তো এটাই যে তোমার এখানে এতবার প্র্যাকটিস হয়েছে যে পার্মানেন্ট মেমোরিতে গেঁথে গেছে। নিজের নাম যেরকম বারবার বলতে 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 আমাদের মাথায় ঢুকে গেছে, ঠিক তেমনি একটা জিনিস বারবার 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 করে যখন মাথার মধ্যে ঢোকাবা তখন এমনিতেই থাকবে। এটা নিয়ে স্ট্রেস নেওয়ার কিছু নেই যে ভাইয়া আমার ব্রেনটা একটু স্লো, আমি একটু ডাল, আমি অন্যদের থেকে একটু গাধা, আমার আব্বু আম্মু আমার গাধা গয়া ডাকে। আমার অন্য ভাই বোনরা আছে, ওদের অনেক ব্রিলিয়ান্ট, ওদের মাথায় অনেক কিডনি আছে, কিন্তু আমার মাথায় কিডনি অনেক কম। এই কিডনি কি মাথায় থাকে? যাই হোক, তো বিষয় হচ্ছে এরকম যদি মনে করে থাকো তাইলে এটা সমস্যা না, তাহলে একটা দিক থেকে ভালো যে তোমার মধ্যে কখনোই ওভার কনফিডেন্সটা তৈরি হবে না। অনেক সময় অতিরিক্ত মেধা থেকে নিজের মধ্যে একটা অহংকার চলে আসে, ওইটা আবার খারাপ। তো তোমার মধ্যে ওই জিনিস হওয়ার সম্ভাবনা নাই, ভেরি গুড। তাহলে ভালো দিকটা কি, বা ভালো করতে হলে কি করতে হবে? তুমি টার্গেট নিবা যে যে যার মাথায় বুদ্ধি বেশি, ও যদি এই জিনিসটা 3বার রিভিশন দেয়, আমি রিভিশন দিব 10 বার। ও 3বার রিভিশন দিলে আমি রিভিশন দিব 10 বার। তাইলে আমারে বলো, তুমি ওর থেকে ভালো রেজাল্ট করতে পারবে আসলে। বুঝতে পারছো? তো এইটা নিয়ে চিন্তা নাই, বুঝতে পারছো? ওকে ভাই, মেডিকেলের জন্য তপন স্যারের, লিঙ্কন স্যারের বই কিনবো কি না? কিনতে পারো, কিন্তু ইসাক স্যারের বইটা বেশি ফলো করা হয়। আমি যখন মেডিকেল ব্যাচে ক্লাস নিচ্ছি ওই সময় হচ্ছে তপন স্যারের বই, ইসাক স্যারের বই দুইটাই ফলো করাচ্ছি। ঠিক আছে ভাই, মেডিকেল প্রিপারেশন নিলে ব্যাকআপ হিসেবে কোনটা রাখবো? কিসের ব্যাকআপ? বইয়ের ব্যাকআপের কথা বলছো নাকি? ওকে ভাইয়া, এসএসসিতে ম্যাথে যদি 79 আসে, বই সম্ভবত পারবা, সম্ভবত পারবা। ঠিক আছে, এটা একটু সার্কুলারটা দেখো যে আসলে কি চাই কিনা। ওকে, সো আমরা এরকম মাঝে মাঝে গল্প করতে আসবো। আর যেটা বলছিলাম, এখন আজান দিচ্ছে, আমরা এখনই শেষ করে দিব। তো যেটা বলছিলাম যে পড়া এই জন্য যতই গ্যাপ থাকুক না কেন, আগের যে ভিডিওগুলো আছে জাস্ট একটা রুটিন করে ফেলো, যে আমি সামনের 15 দিন আমি হয়তো 40টা ক্লাস করতে পারবো না, কিন্তু 20টা তো করতে পারবো, 20টা ভালো মতন শেষ করি, এরকম একটা টার্গেট নিয়ে আগাও। এবং চেষ্টা করবা সবাই যে কলেজ শুরু হওয়ার আগে যাতে করে আমাদের লাইভ ক্লাসের সাথে তুমি আপডেটেড থাকতে পারো। এইটা মাস্ট, এটা করবা। ঠিক আছে? ও ইউনিভার্সিটির কথা ব্যাকআপ হিসেবে ঢাকা ভার্সিটি রাখে নর্মালি সবাই। না, মোহাম্মদপুরে ইসিএস এর অফলাইন ব্রাঞ্চ নাই। ঠিক আছে, আচ্ছা। কি বলছো এখানে একজন, যে ভাইয়া 1 থেকে 10-এর সলভ ভিডিওটা ভাইয়া শেষের আগের ম্যাথটা একটু দেখবেন, আপনার মিস্টেক হয়েছে। আচ্ছা, ডিসকাশন গ্রুপে দিও, তাহলে দেখে ফেলবো না, আমার যোগ বিয়োগে যদি ভুল হয়ে থাকে
না না না, ওটা 7i-24 যেই হওয়ার কথা। হয়তো তোমার কোনো একটা জায়গায় ভুল হচ্ছে, তাও তুমি ডিসকাশন গ্রুপে আমাকে মেনশন করে একটা পোস্ট দিও, ঠিক আছে? আর ইয়াটাও দেখে রাখো। আচ্ছা ভাই, অনেকক্ষণ লাইভে মনোযোগ ধরে রাখা যায় না। না, মনোযোগ ধরে রাখা যাবে। মনোযোগ ধরে রাখা যায় না, এটা হচ্ছে একটা ধোঁকা, তাছাড়া কিচ্ছু না। আসলে আমাদের সবারই অ্যাটেনশন স্প্যান একটু ঘাটতি হয়েছে, কারণ এই যে আমরা রিলস দেখি অনেক, ইউটিউবে ভিডিও একটা দেখার পর আরেকটা চলে যায়, একটা দেখে আরেকটা চলে যায়। তো তোমার মগজটা এমনভাবেই ট্রেন আপ হয়েছে যে কোনো একটা জিনিসের প্রতি অনেকক্ষণ ফোকাস সে ধরে রাখতে পারে না। এটা একটা ভয়াবহ রোগ। এটার প্রতি আসলে আগে আস্তে 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 ধীরে সিরিয়াস হওয়া লাগবে আমাদের সবারই। যে ধরো তুমি একটা ভিডিও দেখতেছো, পাশে আর একটা খুব অ্যাট্রাকটিভ ভিডিও আছে, যে এই ক্লাসটা করলেই তুমি ফিজিক্সে 95 পাবা, 100-তে 120 পাবা, এরকম কিছু থাম্বনেল থাকে না? তো ওগুলো দেখে চটকদার বিজ্ঞাপন টাইপের, ওইটার ওপর ক্লিক করতে ইচ্ছা করে, মনে আর ধরো এই ভিডিও বাদ, ওই ভিডিও দেখি। তারপরে ধরো যে এ কি করলেন সাকিব আল হাসান, এর কি করছে সাকিব আল হাসান, দেখি তো। তো এগুলো দেখলেই ধরো যে একটা অ্যাটেনশন নষ্ট হয়। তো আমাদের ব্রেইনটাই এমনভাবে ট্রেন আপ হয়ে গেছে, আমরা কোনো কিছুতে যে একটা না অনেকটা একটা ফোকাস রাখবো, এটা রাখতে পারি না। তো এটা খুব স্বাভাবিক, যখন একটা না একটা জিনিসের উপর ফোকাস রাখতে পারবে না, তোমার ব্রেইনই এভাবে করে ট্রেন আপ হয়েছে, তাহলে কীভাবে করে তুমি চিন্তা করো যে পড়াশোনাও একটা 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 অনেকক্ষণ ধরে করতে থাকলে মনোযোগ থাকবে। দেখো, তুমি যদি আঙ্কেল আন্টিদেরকে জিজ্ঞেস করে থাকো বা তোমার দাদি নানিকে জিজ্ঞেস করে থাকো, তুমি দেখবা তারা কিন্তু দেখা যেত একটা পত্রিকা পড়তেছে পড়তেছে তো পড়তেছে পড়তেছে তো পড়তেছে, পুরা পত্রিকা এক পাশ থেকে ওই পাশ পুরাটা পড়ে তারপর সকালে উঠতেছে, এবং তাদের রিডিং স্পিড এত বেশি এবং এত মনোযোগের সাথে তারা খবরের কাগজ পড়ে ফেলতে পারে, যে কোনো বই দিলে পড়ে ফেলতে পারে, এটা আমেজিং। কিন্তু আমাদের মধ্যে এই অভ্যাসটা কম। আমরা কিন্তু ওই যে খুব শর্ট স্প্যান নিয়ে বড় হচ্ছি। তো এটা নিয়ে আসলে কাজ করতে হবে, কিছু ট্রিক্স তোমাদেরকে বলবো না, কিন্তু এই যে মনোযোগ থাকে না, এটা ধরে রাখার নিজের থেকে স্বেচ্ছায় চেষ্টা করতে হবে, যে না মনোযোগ নাই, এটা আমার নিজেরই ঠিক করতে হবে, মনোযোগ বাড়াতে হবে, অ্যাটেনশন স্প্যানটা বাড়াতে হবে। এটা আগে নিজের ইচ্ছাটা আগে প্রয়োজন। তুমি যদি সবসময় বাইরের কোনো কিছুকে দোষ দাও, এখন তো যদি তুমি বলো ভাই আমি অনেকক্ষণ মনোযোগ ধরে রাখতে পারি না, আপনি ক্লাস কমায় নেন, আপনি 2 ঘন্টা ক্লাস নিয়েন না, আপনি 40 মিনিট ক্লাস নেন, আপনি 1.5 ঘন্টা পড়ায়েন না, আপনি 20 মিনিট পড়ান। তুমি যদি এইভাবে করে বলতে থাকো, নিজের যেই সমস্যা সেই সমস্যাটা ঠিক না করে তুমি এদিকে আমারে বলতেছো যে ভাই আপনি ক্লাস কম নেন, তাইলে তো আসলে সবার ক্ষতি, সবার ক্ষতি, তাই না? তো এই আর কি, যাই হোক, ঠিক আছে, তাইলে আমরা আজকে এখানে শেষ করি। আবার ইনশাল্লাহ নেক্সট আরেকদিন আসবো, এসে নিয়ে তোমাদের সাথে এভাবে গল্পগুজব করবো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।